গেল কয়েক মাস ধরে চলা নানা টানাপোড়েনের মধ্যেই অবশেষে হলো বহুল আলোচিত ইউনূস মোদি বৈঠক। ব্যাংককে বিমস্টেকের সাইডলাইনে প্রথমবারের মতো ভারত বাংলাদেশ সরকার প্রধান পর্যায়ের বৈঠক। সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে চিঠি চালাচালি, ভারতের ভিসা বন্ধ অথবা 7 সিস্টার নিয়ে সরকারের ভাষ্য সবই ছিল মাসের আলোচিত ঘটনা। তাই এই বৈঠকের দিকে চোখ ছিল সবারই। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও ভারতের পররাষ্ট্র সচিব বৈঠকের সারাংশ তুলে ধরেন। ডেমোক্রেটিক, স্টেবল, পিসফুল, প্রোগ্রেসিভ অ্যান্ড ইনক্লুসিভ বাংলাদেশ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, সম্পর্কের স্থবিরতা কাটল কিনা তা বুঝতে কিছু নির্দেশকের জন্য অপেক্ষা করতে হবে। দুদেশই বুঝতে পারছে প্রয়োজন কার্যকরী সম্পর্ক। স্থবিরতা কাটবে কিনা বা কাটছে কিনা সেটা দেখবার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। তার কারণ হলো, ধরেন স্থবিরতার যদি কাটছে এটা মনে করি, তার প্রথম একটা ইন্ডিকেটর হবে ভিসাটা উন্মুক্ত হচ্ছে কিনা। তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ হচ্ছে একটা মানে একটা এভলিউশন বা একটা ডেভেলপমেন্ট হচ্ছে। সীমান্ত হত্যাকাণ্ড যদি কমে আসে তাহলে বোঝা যাবে যে হ্যাঁ কিছু একটা অগ্রগতি হচ্ছে। পাশাপাশি বসে থাকলেও এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং বা এক ধরনের একটা ভাইবস পাওয়া যায়, তো সেটা তো নিশ্চয়ই তাদের দুজনের মধ্যে এসছে। ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে প্রত্যর্পণ চুক্তির বাইরে যাবার কথা নয় দিল্লির। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেখানে ম্যাডাম হাসিনার এক্সট্রাডিশন নিয়ে কথা হয়েছে, আমার ধারণা ভারতবর্ষের সরকার এক্সট্রাডিশন ট্রিটি যেটা ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ গভর্নমেন্টের মধ্যে আছে সেটাকেই বজায় রাখার চেষ্টা করবে এবং সেটাকেই মাথায় রেখে এগোনোর চেষ্টা করবে। দুই প্রতিবেশী দেশের এই বৈঠককে ভূরাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। করোনা উত্তর বিধ্বস্ত বিশ্ব অর্থনীতি যখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নতুন করে বিশ্বকে শুধু অনিশ্চয়তার মধ্যেই ফেলেনি, অবাকও করেছে। সারা পৃথিবীকে আবারও মন্দার ঝুঁকির দিকে ঠেলে দিয়েছে। এমন শুল্ক নীতি শুধু সারা বিশ্বকেই নয়, নিজ দেশ ও জনগণকেও বিপদের মুখে ফেলবে বলে ধারণা করা হচ্ছে। পুরোদস্তুর ব্যবসায়ী প্রেসিডেন্ট তা কতটা সামাল দিতে পারবেন? এই বাস্তবতাগুলো তিনি জানেন এবং তিনি মনেও করছেন যে এর ফলে মার্কিন বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হতে পারে, এর কারণে উচ্চ মূল্যস্ফীতি হতে পারে, ইকোনমিক স্লোডাউন হতে পারে, শেয়ার মার্কেটগুলোতে ধস নামতে পারে। তিনি এগুলো জেনেই আসলে এই পথটিতে হাত দিয়েছেন। তিনি মনে করেন যে একটা শর্ট টার্মে একটা ট্রানজিশনাল ফেজে একটা বড় রকমের ঝাঁকুনি না দিয়ে তিনি যে রিফর্ম চাচ্ছেন তার মতো করে সেটি তিনি অর্জন করতে পারবেন না। মার্কিন সিনেটররা যা বলছেন যে এক ধরনের ইমার্জেন্সি সিচুয়েশনের দিকে যাওয়াটিও তার একটা রাজনৈতিক পরিকল্পনার অংশ। তবে যে হারে শুল্ক বাড়ানো হয়েছে তাতে সংশোধন আনবেন বলেই মনে করেন রপ্তানিকারকরা। ট্যারিফ রিস্ট্রাকচারিংটাকে, এটা আমরা বিজনেস ওয়ার্ল্ডে বা আমাদের আন্ডার ওয়ার্ল্ডে এটাকে বলে শেক ডাউন। আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প এখানে বিশ্বের সাথে একটা শেক ডাউনে নেমেছে। ডোনাল্ড ট্রাম্প একটা কঠোর বার্তা দিয়েছেন, আমি এইটা ছাড়া আমি ব্যবসা করবো না। তার মানে এই না যে এটাই হবে। এখন আপনি যখন ঘাবড়িয়ে তাকে নেগোশিয়েট করার জন্য তাকে পাল্টা কিছু অফার করবেন, উনি সেটাই মেনে নেবে ইভেনচুয়ালি। তবে মার্কিন বাজারের উচ্চ শুল্ক হারের কারণে অন্য বাজারগুলোতেও অনাকাঙ্ক্ষিত প্রতিযোগিতার মুখে ফেলে দিবে ব্যবসায়ীদের। ফলে ছিটকে পড়তে পারেন ছোট উদ্যোক্তারা, বলছেন গবেষকরা। ইউরোপের বাজারেও দেখা যাবে যে প্রাইস কম্পিটিশন বাড়বে। সেক্ষেত্রে হয়তো বাজার ধরে রাখার জন্য বায়াররা এবং আমাদের সাপ্লায়াররা উভয়ই হয়তো চাইবেন যে মূল্যের ক্ষেত্রে আরো কম্প্রোমাইজ করতে, যাতে বাজার তারা ধরে রাখতে পারেন। অথবা যেটি হবে যে যদি মূল্যের ক্ষেত্রে অনেক বেশি কম্প্রোমাইজ না করা যায়, তাহলে হয়তো দেখা যাবে যে আমাদের যে একই ধরনের পণ্য, এক্ষেত্রে বাজারটি ইউরোপের বাজারে আরো কিছুটা ডিস্ট্রিবিউটেড হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের সামগ্রিক রপ্তানিতে অন্যান্য বাজারগুলোতেও এর একটা প্রতিক্রিয়া পড়তে পারে, যেটা আশঙ্কা করা যায়। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সরকারকে তড়িঘড়ি কোনো পদক্ষেপ না নেয়ারও পরামর্শ দিয়েছেন তারা। মেহের মুনি, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদের 3 দিনেই জাঙ্গালিয়ায় মৃত্যু হয়েছে 15 জনের। মৃত্যুর মিছিলে ঈদের দিন 2 বাসের সংঘর্ষে নিহত হয় 5 জন। পরদিন একই স্থানে 2 মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে
8 জন আহত ও বুধবার যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ গেছে আরও 10 জনের। ঝুঁকিপূর্ণ বাঁক, লবণবাহী ট্রাক থেকে নিঃসৃত পানি, অপ্রশস্ত সড়ক ও অদক্ষ গাড়ি চালকদের কারণে দক্ষিণ চট্টগ্রামের মহাসড়কটিতে ঘটছে একের পর এক দুর্ঘটনা। বিভিন্ন সময় ঝুঁকিপূর্ণ বাঁকগুলো সোজা করার কথা বলা হলেও তা করা হয়নি। প্রতিবাদে মানববন্ধন সহ নানা কর্মসূচিতে সরব স্থানীয় রাজনৈতিক দল ও সাধারণ মানুষ। ট্রাকে করে লবণ পরিবহনের কারণে লবণের পানিতে সড়ক তৈলাক্ত হয়ে যায়, পিচ্ছিল হয়ে যায়, যার কারণে এই মৌসুমে ব্যাপক হারে সড়ক দুর্ঘটনা হয়। আন্তর্জাতিক মানের এরিয়া হওয়াতে এখানে প্রচুর গাড়ি যাতায়াত করা, ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, বিভিন্ন জেলা থেকে। কক্সবাজার মহাসড়কটি যাতে অতি দ্রুত 6 লাইনে পরিণত হয়। দুর্ঘটনা কমাতে শীঘ্রই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে 4 লেনে উন্নীত করতে যাচ্ছে সরকার। এখানে যে বেপরোয়া গাড়িগুলো চলছে এগুলির স্থান চিহ্নিত করে বিভিন্ন জায়গায় যথাযথ প্রতিবন্ধকতাগুলো সৃষ্টি করার জন্য এই রোডস কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, সেটা যেন অতি শীঘ্রই করে তার জন্য আমি বলে যাচ্ছি। আর দুর্ঘটনা রোধে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানে যাবার কথা জানিয়েছে পুলিশ। বিশেষ করে আমাদের যে গাড়ির ফিটনেসবিহীন গাড়ি, এই যে লবণবাহিত যে গাড়িগুলো যদি ফিটনেস না থাকে, এক্ষেত্রে আমরা বা অতিরিক্ত বোঝাই আছে কিনা, এসব ক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে থাকি। রাস্তাগুলো 4 লেন হয়ে যায়, তাহলে এখানে মানুষ মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পাবে। দক্ষিণ চট্টগ্রামের মহাসড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে 1.5 লক্ষাধিক মানুষ। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি দখলদারদের কবলে পড়ে শুধু সরুই হয়নি, দখল হয়ে গেছে মূল সড়কও। এদিকে ঝুঁকিপূর্ণ বাঁকের ফলে সড়ক দুর্ঘটনায় দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল। মাসুদুল হক, ডিবিসি নিউজ, দক্ষিণ চট্টগ্রাম। এবারের ঈদ অনেকটা রাজনীতিময়। 5ই আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর ফুরফুরে মেজাজে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিভাগে বেশ তৎপর দল দুটি। রমজানের শুরু থেকেই ইফতার, ঈদ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে জনগণের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করছেন তারা। ঈদ উপলক্ষে বস্ত্র দিচ্ছে, নির্বাচনের পরও জনতা হওয়ার পর এসব প্রস্তুতি থাকবেই এবং আরও যেন তাদের সাথে আরও যোগ হয়। আগামীতে যারা নির্বাচন করবেন কিংবা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তারা যেন একটা জবাবদিহিতা আওতায় আসে। আগামীর রাজনীতি হবে জনগণের, জনসংযোগে ব্যস্ত সময় পার করা বিএনপি নেতারা দিচ্ছেন এমন আশ্বাস। পাশাপাশি আওয়ামী দুঃশাসনের চিত্র তুলে ধরছেন তারা। আওয়ামী লীগ যা করে গেছে আমরা তা করতে পারি না। আমাদের সংশোধিত এবং সংযত হওয়া অত্যন্ত প্রয়োজন, নইলে বাইরের কোকিলরা এসে কিন্তু সেই ডিম পাড়া শুরু করবে নিজেদের মাঠে। বাংলাদেশে যে একটা পট পরিবর্তন হয়েছে, আমরা তারপর থেকেই আমরা এলাকায় মানুষের সুখ দুঃখ ভালো মন্দ সব কিছুর সাথে আমরা জড়িত আছি। আমরা প্রতিদিন আমরা খোঁজখবর নিচ্ছি। এই দলকে ভালোবাসেন এরকম 90% মানুষ আমি গ্রামে গঞ্জে খুঁজে পেয়েছি। শহীদ জিয়ার স্বনির্ভর বাংলাদেশ, খালেদা জিয়ার উন্নত বাংলাদেশ, তারেক রহমানের একটি সুস্থ ধারার বাংলাদেশ গড়ার স্বপ্ন তারা দেখেন। জনগণের কাছাকাছি থেকে নিজেদের অবস্থান জানান দিচ্ছে জামায়াত, বাড়াচ্ছে সাংগঠনিক তৎপরতাও। জামাত ইসলামী জাতীয় সংসদের সকল আসনে প্রস্তুতি নিচ্ছে এবং অধিকাংশ জায়গায় প্রার্থীর নাম প্রস্তুতিমূলকভাবে ঘোষণা করা হয়েছে প্রাথমিক পর্যায়ে। আমরা আশা করি যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আমরা এরকম ফ্যাসিবাদ, স্বৈরাচার এবং সমস্ত সন্ত্রাস, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশে আমরা ঈদ উৎসব পালন করতে পারব। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন আগামী নির্বাচনে গুরুত্ব পাচ্ছে দলের 31 দফা। আগে আসলে সেবা করার কোনো পরিবেশও ছিল না। আমরা কোনো সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করলে সেটা আওয়ামী লীগের গুন্ডাদের বাধার মুখে পড়তে হতো। পরিবর্তিত এই স্বাভাবিক পরিস্থিতিতে আমরা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি। বহুদলীয় গণতন্ত্র এটা একটা ভালো ব্যাপার। কম্পিটিশন কোথাও গোলমাল তো হইতেছে না, সবাই ইফতার খাওয়াইতেছে, সবাই বাসা বাড়িতে যাইতেছে, কেউ গিফট দিতেছে, এটা একটা কম্পিটিশন চলছে। বরিশাল বিভাগের বেশিরভাগ জেলায় নতুন দল জাতীয় নাগরিক পার্টির কমিটি না থাকায় অনেকটা ঢিলে ঢালা তাদের কার্যক্রম। তবে ধীরে ধীরে বাড়ছে তাদের তৎপরতাও। আপনারা আবারও প্রমাণ করেছেন অনুষ্ঠান আয়োজন করা বরিশালের সংগঠকদের জন্য কোনো বিষয়। ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর রাজবাড়ীর রাজনীতিতে এসেছে আমূল পরিবর্তন। ক্ষোভের আগুনে পুড়েছে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়। দলের প্রভাবশালী নেতারাও আত্মগোপনে।
আওয়ামী লীগ সরকার পতনের পর রাজবাড়ীর রাজনীতিতে বেশ সোচ্চার জামায়াত ইসলামী। রাস্তায় রাস্তায় পোস্টার ব্যানারে জানান দিচ্ছে নিজেদের উপস্থিতি। একে জাতীয় নির্বাচনের পূর্ব প্রস্তুতি হিসেবে দেখছেন অনেকে। এছাড়া জেলায় বেশ কয়েকটি বড় কর্মী সভাও করেছে দলটি। রাজবাড়ী 1 আসনে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা প্রস্তুতি গ্রহণ করছি। সকল পর্যায়ে আমরা আমাদের এই 1 আসনের উপজেলা, জেলা, ইউনিয়ন এবং একদম তৃণমূল পর্যায়ে আমাদের সংগঠনের গণসংযোগ সহ যাবতীয় কার্যক্রম আমরা গ্রহণ করব। নির্বাচনের সুস্পষ্ট দিনক্ষণ না আসায় খানিকটা উদ্বিগ্ন বিএনপি নেতাকর্মীরা। দ্রুত নির্বাচন দেওয়ার দাবি তাদের। ব্যানারে পোস্টার টাঙানোর পাশাপাশি গণসংযোগের মধ্য দিয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা। ঠিক কবে কখন ভোট অনুষ্ঠিত হবে এই বিষয়টা এখনো মানুষের মধ্যে একটা ধোঁয়াশা অবস্থায় আছে। ঈদের পরেই আমাদের পার্টির পক্ষ থেকে এই বিষয়টা স্পষ্ট করার জন্য সরকারের সঙ্গে আলাপ আলোচনা নিশ্চয়ই শুরু হবে। আমাদের আন্দোলন এবং নির্বাচন একসাথে চলবে। আমাদের আন্দোলনের প্রস্তুতি থাকবে, একই সাথে আমরা নির্বাচনমুখী। আপনারা জানেন যে আমি রাজবাড়ী 1 আসনকে 6টা ভাগ করে কি বৃহৎ আকারে 6টা কিন্তু আমি ইফতারি পার্টি করেছি। তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এখনো কোনো জেলা কমিটি নেই। নির্বাচন ঘিরে দলটির কর্মকাণ্ড চোখে না পড়লেও রমজানের শেষ দিকে রাজবাড়ীতে ইফতার মাহফিলে যোগ দেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। ঈদের পরে তো আসলে রাজনীতিটা নির্বাচনমুখী হবে। একটা ইফতারে শামিল হতে পেরে খুব ভালো লেগেছে। আর সবার কথা শুনলাম কেমন চলছে, এই তো। পুরনো ধারার লুটপাটের রাজনীতি বন্ধ হোক, নতুন রাজনীতি হোক জনকল্যাণে, এমন প্রত্যাশা রাজবাড়ীবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ঈদ কিংবা অন্য উৎসবের মৌসুমগুলোতে বাংলাদেশি পর্যটকদের কাছে ভারত, বিশেষ করে কলকাতা হয়ে ওঠে প্রিয় ভ্রমণস্থল। আর পর্যটকদের অধিকাংশই ভারতে প্রবেশ করে পেট্রোপোল বন্দর দিয়ে। তবে এবারের চিত্র ছিল ভিন্ন। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর দুই দেশের টানাপোড়েনে ভিসা জটিলতায় এবারের ঈদের সময় যেন বিরান ভূমিতে পরিণত হয়েছে পেট্রোপোল সীমান্ত এলাকা। অনেকে বলছে কোভিডকালেও এই চিত্র দেখা যায়নি। গেল বছরের ঈদেও পেট্রোপোল স্থলবন্দর এলাকার ব্যবসায়ীরা দম ফেলার ফুরসত পাননি। এবার কার্যত মাছি মারতে হচ্ছে তাদের। ভ্যানওয়ালা থেকে শুরু করে পরিবহন ব্যবসায়ী প্রত্যেকেই লাভের আশায় দিন গুনছেন। পরিবহন, খুচরা ব্যবসায়ী, বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র, ভাতের হোটেল, চায়ের দোকান থেকে শুরু করে রিকশাওয়ালা, মুটেওয়ালা বেশিরভাগেরই উপার্জন নির্ভর করে এই পর্যটকদের ওপর। সেই পরিস্থিতিতে আমাদের কর্মক্ষেত্র সব কমে যাওয়ার মতন অবস্থা। আগে তো এই সকাল থেকে এই পর্যন্ত হাজার হাজার লোক চলে আসতো। গত বছর ঈদের ভালো ছিল, এবছর ঈদটা একেবারে একেবারে বাজে। পরিস্থিতি স্বাভাবিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্যোগী হতে হবে এমন আশা ভুক্তভোগীদের। চাই যে পরিস্থিতি ভালো হোক, সবাই ভালোভাবে চলুক, এটাই চাই সবাই। এটা ভারত সরকারের বিবেচনা করা উচিত। প্রত্যেকটা মানুষের জীবিকা এর উপর নির্ভরশীল, সেটা দৃষ্টি দেওয়া উচিত। পরিসংখ্যান বলছে স্বাভাবিক পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার পেট্রাপোল বেনাপোল আন্তর্জাতিক সীমান্ত দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করে। সঞ্জিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রাম ও সিলেট বিভাগ সহ দেশের দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষের যোগাযোগের সহজ মাধ্যম লক্ষ্মীপুরের মধু চৌধুরী হাট, ভোলা বরিশাল নদীপথ। তবে মেঘনা নদীতে নাব্য সংকটে প্রতিদিনই চরম দুর্ভোগের শিকার হাজারো যাত্রী। ভাটার সময় ডুবুচর জেগে ওঠায় মাঝ নদীতেই অপেক্ষা করতে হয় 5 থেকে 6 ঘন্টা। অন্যথায় কয়েক কিলোমিটার ঘুরে গন্তব্যে যেতে হয় নৌযানগুলোকে। ফেরিঘাটে অপেক্ষায় থাকতে হচ্ছে শত শত যানবাহনকে। আছে ড্রেজিং ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগও। নদীতে সমস্যা পানি নাই, এবার চরে আটকে যাওয়া লাগে। আমাকে টাইম মেকআপ করতে পারি না, জাতীয় দুর্ভাগ্য এবং আমাকে সমস্যা। আমাদের যখন ভাটা আসে তখন আমাদের 2-4 ঘন্টা নদীর ভিতর বসে থাকতে হয়, লঞ্চের ভিতর। আমাদের নদী খাল যে খননটা হচ্ছে এটা সঠিকভাবে হচ্ছে না। কিছু জায়গা অল্প সামান্য কিছু জায়গা যদি সরকারে ড্রেজিং করে দেয় তাহলে লঞ্চ চলাচলের জন্য সুবিধা হবে। যদিও অনিয়মের অভিযোগ অস্বীকার করলেন বিআইডব্লিউটি এর প্রকৌশলী। আমার এখানে মোট এখন বর্তমানে 4টা ডেজার রানিং আছে। আরেকটা ডেজার রানিং হবে আপনার কালকে সকালে ইনশাআল্লাহ। মোট 5টা। আমরা 5টা দিয়ে ওভারকাম করতে পারতেছি। আর নাব্য সংকট দূরীকরণে নতুন প্রকল্পের কথা জানান জেলা প্রশাসক। আমরা এর জন্য একটি প্রকল্প তৈরি করেছি, যে একটি বড় ধরনের ড্রেজিং যদি সম্ভব হয় তাহলে এই ধরনের সমস্যা থেকে আসলে এলাকাবাসী, এই জেলার মানুষেরা মুক্তি পাবে। এ নদীপথে দৈনিক 20 থেকে 25টি লঞ্চে গড়ে প্রায় 8 থেকে 10 হাজার যাত্রী যাতায়াত করে।
ডিবিসি নিউজ ডেস্ক। অর্গরা, ময়নামতি, মৌলতা, নোনাকুরচি, নাখুচি, বাঁশফুল সহ অন্তত অর্ধশত জাতের বাহারি ধানের চাষ হতো এ অঞ্চলে। বর্তমানে কয়েকটি মোটা ও মন্তেশ্বর সহ মাত্র ৫-৬ জাতের ধান চাষ হচ্ছে। ফসলি জমি কেটে ঘরবাড়ি ও ইটভাটা তৈরি এবং উন্নয়নমূলক কাজ করায় দিন দিন হারিয়ে যাচ্ছে কৃষি জমি। অন্যদিকে কৃষিতে বেশি শ্রমের প্রয়োজন হওয়ায় মানুষের ঝোঁক বেড়েছে অন্যান্য কাজে। অন্যদিকে স্থানীয় জাতের তুলনায় উচ্চ ফলনশীল ধান চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। সাক্ষরখানা কয়েন, এবার আলুদান কয়েন, এই সমস্ত ধানগুলা একটু কম ফলে, এই জন্য দেয় না, আগ্রহ একটু কমছে। দাম হয় না, সার ঔষধের দাম বেশি, খরচ বেড়ে গেছে এবং ফসলও কম। স্থানীয় জাতের ধান চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে, দাবি এই কৃষি কর্মকর্তার। স্থানীয় কৃষকদেরকে পরামর্শ দেওয়া হয় এবং এটা স্থানীয় জাতটা সে কিভাবে চাষ করবে সেই টেকনোলজিটাও আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে শিখিয়ে দেওয়া হয়। বাঙালির ঐতিহ্যের সাথে মিশে থাকা স্থানীয় জাতের ধানগুলো রক্ষায় এখনই উদ্যোগ না নিলে একসময় হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক।